জয় গুরু, নমস্কার। জয় গুরু। আজকে আপনাদের কাছে আমার জীবনের স্মৃতিটাকে ফিরে দেখা। আমি এখন প্রায় 9 পার হয়ে যাওয়ার পথে, 90 বছর। তাই এই যে দীর্ঘ 90 বছর পথ চলে এসেছি, সেই পথে অনেক বাধা গেছে, অনেক আনন্দ গেছে, অনেক উপভোগ করেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক শোক পেয়েছি। তাই একটু ফিরে সেটাকে দেখে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার জন্ম 1935 ঢাকা জেলার নান্না সোয়াপুর গ্রামে। ওইখানে আমার জন্মদাতা এবং জন্মদাত্রী মেঘলাল সাহা ও প্রভাবতী দেবী। কিন্তু সেইখানে আমার দুর্ভাগ্য, আমার 15 দিন বয়সেই আমার মাতৃবিয়োগ হয়। শুধু তাই না, মাতৃবিয়োগও শেষ হয়নি। ওই 24 ঘন্টার মধ্যে আমার ওই বাড়িতে আরও 5 জন মারা যায়। প্রথম আমার মাকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আমাকে যখন আমার দাদার কোলে উঠানে থেকে আগে আইদাঘর বলতো আমাদের দেশে, অসুখী ঘর, সেটা উঠানে হতো। সেইখান থেকে নিয়ে যখন আমাকে দাদার কোলে দিয়ে মাকে নিয়ে গেল শ্মশানে, তা দাদা বারিন্দায় বসে আছে। আমার দিদি আমার জন্য দুধ আনতে গেছেন খাওয়াবে বলে। দিদি দুধ নিয়ে এসে যখন দাদার কাছে আমাকে চায়, দেখে দাদাও চলে গেছে, দাদা আর নেই। তা দাদার কোলের থেকে আমাকে নিয়ে, দাদা তো পড়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশে
নিয়ম ছিল মায়ের শ্মশান ছেলের শ্মশান একসাথে জ্বলে না, তাই অপেক্ষা করে রইল। আমাকে দিদি নিয়ে খাওয়া দাওয়া দুধ ফুট খাওয়ালেন, তারপরে দাদাকে নিয়ে গেল। রাত্রে দিদি আমাকে খাইয়ে ঠাইয়ে আমাকে নিয়ে শুয়ে আছেন। সকালবেলা দিদি আর ওঠে না, উনি আমার বড়দি ছিলেন। হ্যাঁ, আমি অষ্টম গর্ভের সন্তান। তো দেখা গেল আমার এক পিসিমা এসে ডাক দেওয়াতে দেখা গেল আমার দিদিও চলে গেছেন, আমি ওখানে পড়ে কান্নাকাটি করছি। তো পিসিমা আমাকে তুলে নিলেন আমার কোলে, তারপরে নিয়ে ওই পিসিমার দুধ টুধ খেয়েই আমি আজকে এখনো জীবিত আছি। তা দিদিকেও নিয়ে গেল। এখন আমার যে ঠাকুরদা ছিলেন ওই বাড়িতে জন্মভিটায়, সে ঠাকুরদা আমার এই কাপড় চোপড় নিয়ে পুকুর পাড়ে গেলেন ধুতে। তা ঠাকুরদা পুকুর পাড়ে গিয়ে জলে বসে কাপড় ধুতে গেছেন, ঠাকুরদা ওখানেই দেহ রাখলেন। হ্যাঁ, তারপর এইভাবে ঠিক আগের দিন সন্ধ্যাবেলা যখন মা মারা গিয়েছিলেন, যে পিসির দুধ খেয়েছিলাম সেই পিসি সেই সন্ধ্যাবেলায় মারা গেল। তখন সেই ভয়ে আমাকে কেউ আর কোলে নিতে চায় না, যে এই ছেলে যে যাকে নিচ্ছি সেই তো চলে যাচ্ছে। তখন যাই হোক, যা ভগবানের ইচ্ছা সেইভাবে চলতে লাগলো, এও ব্যবস্থা করতে লাগলো। তখন এই যে বংশে এখন আমি বসে আছি, ফরিদপুর ডিস্ট্রিক্ট 14 জমিদার বাড়ি, এদের জমিদারি বরিশাল, বাউফল, ঢাকা, তারপর আরও অনেক জায়গায় এদের জমিদারি ছিল। তখনকার দিনে এদের জমিদারির আয় ছিল 32 লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এদের কোনো সন্তান তখন ছিল না। এরা খোঁজ করছিল একটি ছেলের জন্য। তা আমার ওই পূর্ব পরিচিত এদের সাথে ওই সানোরার গুরু বাড়ি, তিনি বললেন যে অমুকখানে একটি ছেলে আছে, তোমরা দেখতে পারো। তখন এই জমিদার বাড়ির একটি ছেলের দরকার। তখন ওই গুরুদেবের কথা মতো এরা আমার ঠিকুজি এনে রায় বাহাদুর জ্যোতিষ অর্ণব, যে জ্যোতিষকে দেখালেন, তিনি দেখে বললেন যে হ্যাঁ, এই ছেলে আনতে পারো তোমরা। হ্যাঁ, তো তিনি খুব নামকরা জ্যোতিষ ছিলেন। তখনকার দিনে ষষ্ঠ যোগের পুষ্টিও তিনি করেছিলেন। হ্যাঁ, তা যাই হোক, ষষ্ঠ যোগ যে সেই পুষ্টির রেমুনারেশন শুরু, তাকে যে রিভলভারটা ওনার নিজের ব্যবহারের দিয়েছিল পুরস্কার স্বরূপ, সেটা আমার বাবাকে, মানে এই যেখানে এসছি এইখানে দক্ষিণারঞ্জন রায়চৌধুরীকে, তিনি সেটা প্রেজেন্ট করেছিলেন। সেই জ্যোতিষ কৈলাসচন্দ্র জ্যোতিষ, রায় বাহাদুর কৈলাসচন্দ্র জ্যোতিষ আর্ম। তা ওনার কথা মতো ওনাকে আমার এইখানে আনা হলো, এবং আমার মা এবং এসে, তখন জমিদারদের পুষ্যপুত্র নিতে হলে গভর্নমেন্টের পারমিশন দরকার হতো। তাই সেই ব্রিটিশ সরকারের পারমিশন অনুযায়ী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমার যে জন্মদাতা ছিলেন, তিনি সেই যজ্ঞবেদীর উপর দিয়ে আমাকে মার হাতে তুলে দিল, বাবার হাতে তুলে দিলেন। সেখান থেকেই আমি এইখানে আস্তে আস্তে বড় হতে লাগলাম। তাই কিছুদিন আনন্দেই কাটলো, বছর আষ্টেক এই রাজ পরিবারে রাজেশে ঘরানায় মানুষ হতে লাগলাম। কিন্তু ভাগ্যের বিপর্যয়ে এইখানেও আমার সেই সুখ বেশি দিন সহ্য হলো না। আমার মা 8 বছরে চলে গেলেন উর্মিলা সুন্দরী রায়চৌধুরী। তারপর বাবা মা দুজনেই খুব অসুস্থ ছিলেন। কলকাতার থেকে ডাক্তার আমার মাতুল, তিনি আরজিগড়ের প্রফেসর অফ মেডিসিন ছিলেন।
তিনি গেছেন, আরও সব ডাক্তাররা, বাড়ি দিদিরা সব এসছে, বাড়ি বিয়ে বাড়ির মতো আনন্দের, ওই দুঃখের ভেতরেও। তা হঠাৎ বাবার অবস্থা খারাপ হওয়াতে আমার গ্রাম সম্পর্কের এক কাকা, তিনি গিয়ে মাকে বললেন যে দাদার অবস্থা ভালো না। মা বললো যে না, চিন্তার কোনো কারণ নেই, তোমার দাদার কিছু হবে না। তারপরের দিন ভোরবেলা, সকালবেলায় মা উঠে আমাকে, মার যে বড় বোন, তিনি বিধবা ছিলেন, আমাদের সংসারেই থাকতেন, আমার বড় মা, এইখানেই ছবি আছে তার কোলে আমাকে দিয়ে বললো দিদি খোকাকে দেখে রেখো। বলে মা চলে গেল। তারপরে বাবা অসুস্থ, বাবাকে নিয়ে আমরা কলকাতা আসলাম। এসে বিধান রায় দেখলো, বিধান রায় দেখে বাবাকে বললেন, ওনার ব্যবস্থা দিলেন। তা আমার মাতুর সাথে ছিল, আমার মাতুর ডক্টর ব্রজবল্লভ স্যার বিধান রায় ক্লাস ফ্রেন্ড ছিলেন। তা বিধান রায় দেখে যাওয়ার পর, তখন বিধান রায়ের ফি 64 টাকা। দেখে ফিরে যাওয়ার পর বাবা বললো যে ব্রজ, ওটা কী লিখেছে দেখি। তো বাবা নিয়ে টেনে ওটা ছিঁড়ে ফেললেন। তা বাবাকে সবাই ভয় পেত, বড় ভগ্নিপতি আর ওই রকম খুব দাবড়াবের লোক ছিলেন। বললো যে তোদের পয়সা দিয়ে দেখাবো, 64 টাকা ফি দেবো, আর আমি না খেয়ে থাকবো। আরে না খেয়ে থাকলে তো ওটা সবাই ভালো থাকে, গরিব মানুষগুলির দেখিস না অসহায়। তাই বললো যে আমাকে খাবার দিয়ে যদি চিকিৎসা করতে পারিস কর, নালে যা। তা মামা আর কিছু বললেন না, চলে গেল। তারপরে দক্ষিণেশ্বর মন্দিরের পাশে একজন তান্ত্রিক ছিলেন, একজন, তাকে এনে বাবাকে দেখালো। বললো যে আপনার বাড়িতে এটা আছে, ওটা আছে, আপনার কোনো চিন্তা নেই, আপনি সব খাবেন, আপনি ভালো হয়ে যাবেন। তো উনি আসেন, আর একখান করে আমরা মোহর দিই তাকে, তাকে একখান করে মোহর দিই। তা আর তিনি ওই রক্তচন্দন গোলা 1 বোতল করে জল দিয়ে দেন। কিন্তু দিন দিনই বাবার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। আর যেহেতু তান্ত্রিক বলেছে আপনার কোনো চিন্তা নেই, যা খুশি খান। আগেও আমাদের দিনের বেলায় আমাদের ব্রাহ্মণরাই রান্না করতো, যেহেতু এই রাত্রেবেলায় আমাদের বরাবরই দেশে কি এখানে ওই বাবুর্চি রান্না করতো বাইবেরিতে। তা আমি নিয়ার থেকে বাবুর্চি আসতো, আমরা তো তখন ছোট, আমার 9 বছর বয়স। বাবার যে ওরকম অসুখ, চলে যেতে পারেন, ততটা বুদ্ধি তখন আমরা অতটা পাকা ছিলাম না, সেইভাবে চলছিলাম। তারপরে হঠাৎ একদিন আমার এক বৌদির ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হলো। আমরা তাদের বাড়িতে, আমরা আগের দিন আমাদের বাড়িতে হলো, সে বিয়ের মতো খরচা। তখনকার দিনে সে বন্ধুত্বতে একদিনেই 5,000 টাকা খরচা হয়েছিল, সে বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া, প্যান্ডেল করে ইত্যাদি। তারপরের দিন ওদের বাড়িতে খাওয়া দাওয়া, সেইখানে গিয়েছিলাম। তো সেইখানে যেদিন গেলাম, সেই দিনই বাবা অসুস্থ হয়ে রাত্রে কথা বন্ধ হয়ে গেল। আমরা যখন ফিরে আসলাম ওই বাড়ি থেকে রাত্রে 10টা নাগাদ, তখন বাবা আর কথা বলছেন না। তারপর ও একটা কথা বলতে ভুলে গেলাম, ওই যে বন্ধুত্ব হলো, তো ঠিক সে বিয়ের মতোই দেশের থেকে ব্রাহ্মণ এসছে, নবদ্বীপ থেকে গুরুদেব এসছেন, মালা বদল করেই আমাদের বন্ধুত্ব হলো। তখন বাবার ওই অবস্থা দেখে ডাক্তার যখন আমার মাতুল এসে বললো যে আর কোনো আশা নেই, তাই আমি তো ছোট বলে গুরুদেবী কানে মন্ত্র দিলেন, তিলক টিলক করে দিলেন, আমাকে নিয়ে গেল নিমতলা শ্মশানে। তখন তো নিমতলা শ্মশান মানে মানে সেই জঙ্গল টঙ্গলও আছে, আছে, সেই শ্মশানে সেই প্রেত সাধকরাও থাকে, মরার মাথা নিয়ে ঘুরছে। আমাকে একবার খালি ঘুরিয়ে এনে আমার হাত মেপে নিয়ে গুরুদেবী মুখাগ্নি করলেন, এবং শেষ কাজও গুরুদেব আমাকে দিয়ে গঙ্গার থেকে একটু গঙ্গা তুলিয়ে উনি গিয়ে শ্মশান ঠান্ডা করলেন। তারপর এইদিক যে অধ্যায় শেষ হলো, শুরু হলো এবার হাইকোর্টের অধীনে
আমার এই স্টেট চলে গেল, তাদের দেখার পালা। এক্সিকিউটররা সব স্টেট দেখতে লাগলো, অ্যাপয়েন্টেড। তারা আমাকে কিছুদিনের জন্য পাঠিয়ে দিলেন কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে পড়তে, নানকুম বিশপ ওয়েস্টকট বয়েজ স্কুলে। সেখানে আছি, সেখানেই পড়াশোনা। সেই স্কুলের প্রিন্সিপালের নাম ছিল ফ্র্যাঙ্ক এডওয়ার্ড ল্যাবলেট। তা ইতিমধ্যেই দেশ স্বাধীন হবে ঘোষণা হলো, স্বাধীনভাবে ঘোষণা হলো। সাহেবরাও আস্তে আস্তে তল্পিত বা গুটিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। সেখানে বছর 3 ছিলাম। তারপর সেইখানে একটা মজার খুব জিনিস আপনাদের বলি। রোজ পড়ার শেষে, মানে স্কুল আওয়ারের শেষে খাতা আসতো টিচারের কাছে, যে কে পড়াশোনা পেরেছে, কে পারেনি। যদি দেখা যেত সপ্তাহে 3 দিন আপনি পড়া পারেননি, তাহলে আপনার পানিশমেন্ট হতো। আপনাকে ওরা প্রত্যেক শনিবার সিনেমা দেখাতো। সিনেমা ওদের হল, নিজের সব ইংলিশ ফিল্ম, ভালো ভালো হ্যামলেট, টেল অফ সিটি, অমুক এসব দেখাতো। ওই ঠিক ওর পাশের ঘরেই তোমাকে টাস্ক দিয়ে বসিয়ে দেবে, কানে সেই নাটকের আসবে, কিন্তু তোমাকে টাস্কটা পুরো করতে হবে। এই ছিল তাদের পানিশমেন্ট। আর যদি একদিন না পারো তাহলে কিছু না, 2 দিন না পারলে লাইন দিয়ে সব দাঁড়াতে হবে, প্রিন্সিপাল 2টো করে বেতের বাড়ি দেবে। হলো সেই পর্ব শেষ। এইখানে আসলাম, এইখানে এসে বাংলা তো পড়িনি, আবার বাংলা নিয়ে পড়ে এখানে ম্যাট্রিকুলেশন করলাম, সিটি কলেজে ভর্তি হলাম। আইসি পড়তে পড়তে একটা মাঝখানে বাদ গেল কথা। সেটা হলো, ওই বাবা যখন কলকাতা আসলেন আমাদের এই স্টেটটা দেখার জন্য, আমার শ্বশুরমশাই হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, আমার মাতুল উনি ছিলেন হাইকোর্টের কনসাল্টিং ইঞ্জিনিয়ার অ্যান্ড ভ্যালুয়ার্স। তা উনি আমার ওই শ্বশুরমশাইকে নিয়ে এসেছিলেন, বাবা ঠিক করলো আমার বিয়ে দেবে। তখন আমার স্ত্রীর বয়স ছিল 6 বছর, আমার ছিল 9 বছর। তখন আমাদের বিয়ের প্রস্তাব আসলো। মোটামুটি ঠিক হয়ে গেল, 9ই বৈশাখ বিয়ে হবে। কিন্তু তার আগেই বাবা 3 তারিখ কি 4 তারিখের বৈশাখ মাসে চলে গেলেন। তো তখন আর বিয়ে হলো না, হয়তো বিদেশে। এখানে আইএসসি পড়তে পড়তে তখন আমাদের স্টেটের যে নায়েব ছিল, সে ওই এক্সিকিউটরদের আন্ডারে হাইকোর্টের এসে সে স্টেট দেখাশোনা করতো হাইকোর্টে, আর এক্সিকিউটরদের কাছে সব জবানবন্দি দিত। তিনি বললো যে এখন তো আইএসসি পড়ছে, কর্তার উইল অনুযায়ী 21 বছর হলে বিয়ে দিতে হবে, এখন আস্তে আস্তে তাহলে। তো বললো যে তো তোমাদের কর্তা তো যে মেয়েকে দেখে গেছে তার সাথে যোগাযোগ করো। তা আমি ওই যে আমার মাতুলের কাছে থাকতাম, যার কথা বললাম যে মা গোল্ড মেডেলিস্ট, ওনাকেই মা বলতাম পরে, আর কত মা পাবো, ওনাকেই মা বলতাম। মামার কাছেই থাকতাম, ওনারও ছেলে পেলে ছিল না। তা বললো, মা একদিন আমাকে ডেকে বললেন যে আরে খোকা, তুই কি কোনো মেয়েকে ভালো টালো বেসেছিস নাকি? না, তোর বাবা যে দেখে গেছে তাকে আমরা দেখবো। তা আমি বললাম না, আমার সেরকম কিছু নেই ভালোবাসা টাসা। তাই সেই মেয়েকে দেখলাম, দেখে তার আগে আমি যখন আইএসসি পড়তাম তখন আমাদের প্রফেসর ছিল একজন, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর ছিলেন, সুরেন ভট্টাচার্য বলে নাম, খুব নাম করা লোক। তিনি ওখানেও পড়তেন, পার্ট টাইম যাদবপুরেও পড়তেন। তো ওনার কাছেই ইংলিশ পড়তাম। তো ওনার লাইট অফ এশিয়া বলে একটা দল ছিল, বুঝলেন, সে দলে সাথে কিছুদিন আমি লাইট অফ এশিয়ার থেকে ওই রংমহলে অভিনয়ও করেছি। তো অভিনয় সূত্রে অনেক মেয়ের সাথেই পরিচয় হয়েছে। তার মার ধারণা ছিল যে অভিনয়টা করে
যদি কারোর সাথে কিছু, আমার না সেরকম কিছু না। তখন একে দেখলাম, দেখে যারা সিনেমা করে এই করে তাদের তো একটু গ্ল্যামার আলাদা থাকেই, হ্যাঁ, আর অল্প বয়স। প্রথম দিকে একটু অপছন্দ হলেও পরবর্তীকালে আমার স্ত্রী সেই ছন্দা রায়চৌধুরী সেই প্রপোজাল পাঠায় যে একবার আমার সাথে দেখা করবে। হ্যাঁ, সে দেখা করতে আসলো, আমরা বিকেপাল পার্কে দুজনে দেখা করলাম। হ্যাঁ, সেদিন তাকে আর আমার অপছন্দ হলো না, তাকেই পছন্দ হলো। এবং একটা যে গ্যাপ, বিয়ের টাইম, সেই সময় তার সাথে যাতায়াত, কথাবার্তা সবই চলতে লাগলো। হ্যাঁ, একটা তার লেখাও আমার আছে, দিয়েছি। হ্যাঁ, তখন আমাদের সেই বৈশাখ মাসেই, ওটা ৯ বৈশাখ ছিল, এটা 25শে বৈশাখ ঠিক হলো, রবীন্দ্রনাথের জন্মদিনের দিন। আমাদের সেই বিয়ের দিন আমাদের বিয়ে হলো। আবার বাড়িতে ফিরে আসলাম, এই শোভাবাজারের রাজবাড়িতে, যেটা এতদিন পরিত্যক্ত ছিল, সেইখানে আসলাম। আমার স্ত্রীর হাত ধরেই আবার সেই সংসারে নতুন করে প্রদীপ জ্বলল। তাকে নিয়ে আমার সংসার শুরু হলো। আমার জমিদারি চলে গেল। জমিদারি চলে গেল। আমি আরজিগড়ে ডাক্তারি পড়তে পড়তে আর পড়া হলো না, সেটাও ওখানে শেষ হয়ে গেল। কারণ 32 লক্ষ টাকার থেকে 32 পয়সা আর রইল না। বাংলাদেশ সরকার আমাদের কিচ্ছু আনতে দিলেন না। 8 আনা করে ভরির উপর মনে মনে ঢাকার বাড়িতে বিক্রি করলাম। আর 40 টাকা ভরি সোনা। হ্যাঁ, সোনার সবই এখনকার দিন হলে হয়তো আমাদের বলতো যে এগুলি কোথায় পেল। তাই সেইগুলি সব করে যার কাছে রেখে আসলাম, তিনি আমার ওই ঢাকা কোর্টের আমাদের মায়না করা অ্যাডভোকেট ছিলেন। তা তিনি আগে তো হুন্ডিতে পাঠাতো টাকা, তা সে টাকা সে আজও পাঠালো, কালও পাঠালো। হ্যাঁ, সেইখানে কয়েক লক্ষ টাকা উদাও হয়ে গেল। এখন কি করে সংসার? আমার সেন্ট্রাল ব্যাংক আমার নিচে শোভাবাজার বাড়িতে ভাড়া ছিল। হ্যাঁ, তা সেন্ট্রাল ব্যাংকের যে এজেন্ট, সে আমাকে বলল যে আপনি এখানে নিচে নেমে বসবেন, ক্যাশিয়ারিটা আপনি নেন। কিন্তু আমার মাতুল প্রাণশঙ্কর রায়চৌধুরী, ওই হাইকোর্টের কনসাল্টিং ইঞ্জিনিয়ার, তিনি বললো, বাবা, চিরকাল তোমার টাকা পরে গুনেছে, তুমি পরের টাকা গুনতে গিয়ে কার টাকা কাকে দিয়ে দেবে, তোমার ওই চাকরি করে দরকার নেই। জীবনে বাপ ঠাকুরদা চাকরি করে নেই, আর তোমার যে মেজাজ, তুমি ও মেজাজে চাকরি করতে পারবে না, যেটুক টাকা আছে সেটুকু তাহলে চলে যাবে। তার থেকে বরং তুমি এইটি করে সংসার করো। ওই তখন আমি বর্ধমান কালনায় 11 বিঘা একটা রাইস মিল ছিল, 9,000 টাকা দিয়ে সেটা কিনলাম। কিনে সেখানে চাষবাস হতো, মন্দির, এই বিগ্রহের মন্দিরই সেখানে করলাম গঙ্গার পাড়ে। সেখানে ভালোই চলতে লাগলো। জমিনে তরকারি হয়, পুকুরে মাছ হয়, সেই হয়। এই বাড়িরও কিছু ভাড়া 3 তলা করলাম, শোভাবাজারের বাড়ি 3 তলায় থাকি, 1 তলা 2 তলা ভাড়া দিয়ে চলতে লাগলো। এইখানে যে 2 বিঘার উপরে আমার শোভাবাজারের বাড়ি, আমার কাকার জ্যাঠার, মানে আমার ওই 2 ঠাকুরদার ছেলে পেলেদের, তাদের পোর্শন থেকে একটা পোর্শন আমি সামনের 10 কাঠা পেয়েছিলাম, আর পেছনে একটা বাগান ছিল, তার 4 কাঠা পেয়েছিলাম। সেই পেছনের 4 কাঠা বিক্রি করে আমার এই 3 তলা করা জমি কেনা এইসব হয়েছিল। তারপর তো সেই জমিতে ভালোই চলতে লাগলো মোটামুটি। ওখানে 4টা গরু রাখলাম, গরুর দুধ 40-এর মতো হতো। সেই দুধ বাগবাজারের যে রসগোল্লা তৈরি করে নবীন ময়রা, সেই বাড়ির ছেলে আমার বন্ধু ছিল, ওকে দিতাম। ও
আমাকে তখনকার যে বাজার মূল্য ছিল দিত। এইভাবে মোটামুটি। আর তখন তো লোকজনের মায়নাও খুব কম ছিল, হ্যাঁ, 10 টাকা 15 টাকা এরকম সব মায়না ছিল। হ্যাঁ, আমার যে ওই যে নায়েব মশা বললাম, তার মাইনাই ছিল 75 টাকা। হ্যাঁ, তাহলে বলছেন কাজের লোকদের আর কত হবে। হ্যাঁ, এইভাবে সংসার চলতে লাগলো। তারপরে আমার বড় মেয়ে হলো, তারপরে ছোট মেয়ে হলো, ছেলে হলো, এদের নিয়ে সংসার। হ্যাঁ, আর দোতলাটা তখন ভাড়া দিয়ে 3 তলায় গেলাম। তাতে আমার মাসে তখনকার দিনে এই 2200-2500 টাকার মতো পেতাম। তা দিয়ে ভালোই সংসার চলতো, কারণ 32 টাকায় 1 বস্তা চাল পেতাম, মানে 2 মণ। হ্যাঁ, আর 4 আনা 8 আনা দুধ। হ্যাঁ, তা সেই যে দিনগুলো, 2 টাকা নিয়ে বাজারে গেলে, হ্যাঁ, বাজারে মাছ চা করে নিয়ে আসা মুশকিল হতো। আবার মাছ কিনলে পরে 1 আনা 1/2 আনা মাছালা চাকরকে দস্তুরি দিত। দস্তুরি দিত। 8 আনা করে ছিল তখন দুধ, সেই সময় 8 আনা করে দুধ। এই আস্তে আস্তে সেই দিনগুলো, ছেলে মেয়ে বড় হতে লাগলো, জিনিসপত্র আস্তে আস্তে বাড়তে লাগলো। ওই লাস্ট যে জিনিসটা হলো, ওই এক ভদ্রলোক আমার নিচের যে ভাড়াটে, সে 20 বছর ভাড়া দেয়নি। হ্যাঁ, তারপর আমার সাথে কেস চললো বহুকাল। হাইকোর্ট থেকে অর্ডার হলো তাকে তুলে দেওয়ার। তা তাকে যেদিন তুলে দিতে আসলো, কোনো এক রাজনৈতিক দলের আশ্রয়ে সে থাকায় তারা প্রথম দিন বাধা দিয়ে সরিয়ে দিল, দখল দিল না। তারপরে হাইকোর্ট অর্ডার করলো উইথ আর্ম ফোর্স, 3 গাড়ি ফোর্স দিয়েছিল হাইকোর্ট। হ্যাঁ, 3 গাড়ি ফোর্স দিয়েছিল। সে তারা এসে, হ্যাঁ, ওকে বেডঠের করে যাতে আর ভেতরে ঢুকতে না পারে, সেই জন্য ওই ওদের উপস্থিতিতেই ঘরটা ছিল 62 ফুট বা 65 ফুট বাই 35 ফুট। সামনে ইট দিয়ে একেবারে গেথে বন্ধ করে দিল। যে এখন তো ভাঙচুর করতে পারে ঢোকার জন্য। হ্যাঁ, তারপরে এই উৎপাত শুরু হলো। এই আজকে তোমার ছেলেকে তুলে নিয়ে যাবো, কালকে তোমার মেয়েকে তুলে নিয়ে যাবো, পরশুদিন অমুককে তুলে নিয়ে যাবো, ইত্যাদি ইত্যাদি, সেসবও হয়ে গেল। হ্যাঁ, তখন ওই বাড়িটারি ছেড়ে, হ্যাঁ, ওই বাড়িতেই ছাড়ার আগে আমার মেয়ে বড় হলো, মেয়ের বিয়ে দিলাম। এই ঝামেলার পর বড় মেয়ের বিয়ে দিলাম। তখনও সেই বিয়ের দিন রাত্রে ওরা ঝামেলা করার চেষ্টা করলো। তারপরে ছোট মেয়ে, বড় জামাই, তাদের নিজস্ব ব্যবসা, হ্যাঁ, বড় ব্যবসা ছিল। হ্যাঁ, তারপরে ছোট জামাই ব্যাংকে চাকরি করতো। হ্যাঁ, ছোট জামাইয়েরও বিয়ে হয়ে গেল। আর আমার ছেলে বিকম বিএ দুটোতেই অনার্স নিয়ে ও ইউনিভার্সিটি থেকে পাশ করেছিল। তো ও আবার ভালোবাসা করে আমার এই বৌমাকে ঘরে, আমাদের কোনো ছিল না যে কেন নিজের জাতি না, অমুক না তমুক না, সেসব আমাদের ছিল না আমাদের বংশে কোনোদিন। এই বললাম যে দিনের বেলায় ঠাকুরমশাই রাঁধতো আর বিকেলবেলা বাবুর্চি রাঁধতো। হ্যাঁ, তাই যাই হোক, ওরা ওই মল্লিক ফ্যামিলি, রাজেন্দ্র মল্লিকদের ফ্যামিলির মেয়ে, ওদের একটা গ্রুপের। সেই মেয়েকে ও নিজে দেখে নিয়ে আসলো। তারপরে তো তার শেষ পরিণতি, এইখানে আসলাম। এসে কানলার জমিও চলে গেল নকশাল আমলে, নকশালদের অত্যাচারে। এই পর্যন্ত এসে এখানে আমার ছেলে 2019-এ চলে গেল। ওর সুগার ছিল, ছেলের শোকে মা শয্যাশায়ী, সেও 2023-এ চলে গেল। এখন আমার তো 90-এর মতো বয়স। এখন সেই পিছন দিকে যখন ফিরে দেখি যে অনেক উত্থান, অনেক পতন,
অনেক আনন্দ, অনেক নিরানন্দ। আমার জীবনের একটা পার্ট আমি বাদ দিয়ে গেছি, এইটা বলে। আমার যখন 5 বছর বয়স, তখন থেকেই আমি এই ছোটোবেলার থেকেই এই ঠাকুর নিয়ে ওই দেখতাম আমাদের কুলবিগ্রহ ছিল শ্যামরায়, হ্যাঁ, সেখানে গিয়ে বসে আছি, ঠাকুর মশাই পুজো করছে। তা ঠাকুর মশাই পুজো করতে করতে, হ্যাঁ, ওই রোজ সকালে যেতাম, সন্ধ্যায় যেতাম, কিন্তু আমাদের চান টান না করে বা না করে ঘরে ঢুকতে দিত না ঠাকুর মশাই। তা ঠাকুর মশাই ভোগ পাক করতে, হ্যাঁ, ঘরের পেছন দিকে ভোগের ঘর ছিল। তা আমাকে ওইখানে বসে রেখে যেত, বলতো দাদা এখান থেকে নড়বে না, এখানে বসে থাকো ঠাকুরের কাছে, হ্যাঁ। আর আমি এদিক ওদিক দেখতাম, হ্যাঁ। আর ছোটোবেলা থেকেই আমার ঠাকুরের উপর একটা সাংঘাতিক আগ্রহ ছিল। আমি এদিক ওদিক চাইতাম, আর ফট করে উঠে গিয়ে আমার ঠাকুরের চরণে টিপে দেখতাম যেটা শক্ত না আমাদের মতো নরম। এই ছিল। তারপরে ঠাকুর মশাই হয়তো নৈবেদ্য সাজিয়ে রেখে গেছে, হ্যাঁ, নৈবেদ্য থেকে, হ্যাঁ, আমি একটা তরমুজ তুলে খেয়ে ফেললাম, হ্যাঁ। ঠাকুর মশাই এসে দেখে, বলে যে ও দাদা তুমি কি এখান থেকে তরমুজ তুলছো? আমি হ্যাঁ, আমি খাইয়া দেখলাম এটা মিঠা নাকি, হ্যাঁ, ওই সর্বনাশ করছো, এখন শুনলে তো কর্তায় আমার গর্দান নিয়ে নেবে, হ্যাঁ। ঠাকুর মশাই আবার ওইটা ধুয়ে ঠুয়ে ফেলাইয়া আবার আলাদা করে করে। ওই দেখা দেখি ওই ঠাকুর মশাই করে, আমি আবার ঠিক ওই রকম ঠাকুর আমার ভেতর বাড়িতে, ওই যে আমি বললাম মার বড় বোন থাকতো, মার কাছে আমরা খুব বেশি যেতাম না, বাবার কাছে তো নাই, হ্যাঁ, কারণ আমার জ্যাঠাতো ভাইরা, খুড়াতো ভাইরা বাবাকে দেখলে জমের মতো ভয় পেত। বাংলাদেশে, হ্যাঁ, আমার বাবার নাম শুনলে, দক্ষিণবাবু ফরিদপুরে এসছেন শুনলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত ভাবতো যে আজকে একটা দিনে কী হবে। এবং ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্তমানে এক সময় আমার জ্যাঠামশাইয়ের এক ছেলে মুসলমানের দাড়ি ধরে টান দিয়েছিল, তখন ফজলুল হক, দ্য প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল, ফজলুল হক ছিলেন আমার বরিশালের প্রজা, বাবাকে বাবা বলতেন। তাই নিয়ে তো মুসলমানরা সেই তার দাড়ি কামিয়ে সব মসজিদে মসজিদে খামে ভরে পাঠিয়েছে যে 14 রশির অত্যাচারী জমিদাররা মুসলমানের দাড়ি টেনে ছিঁড়েছে, হ্যাঁ, বলে যে দাড়ি টেনে ছিঁড়েছে সেটা এই করে একটা কেয়াস করা। তারপরে শেষে আদৌ কিন্তু তা না, ওই অন্যায় করেছিল, দাড়ি ধরে টান দিয়েছিল। তখন ফজলুল হক সাহেব বললো না, এরা তা করতে পারে না, ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডিও লেটার লিখে দিলেন যেটা তুমি ডিসমিস করে দাও এই কেস। তাই সেই, আচ্ছা, এবারে এই তারপরে ওই ঠাকুর সেবা আমার জীবনে শুরু হলো, এবং বিশেষ করে এই নৃসিংহদেবের সেবাটা শুরু হলো আমার উপরে যখন ওই টর্চারিং হতে শুরু করলো, ওই নিচের ভাড়াটিকে তুলতে গিয়ে, আমার ওই ড্যাগার উপরে উঠেছিল, তখন থেকেই আমার শোভাবাজার বাড়িতে, হ্যাঁ, এখন তো বয়স হয়ে গেছে, একসাথে সব মনে থাকে না, আমি দক্ষিণেশ্বরে ঠাকুরের ওখানে খুব যেতাম। তো একদিন আমি ভাবলাম যে ওই ঠাকুরের যে পঞ্চগণ্ডির আসন আছে ওখানে বসে আমি জপ করব। তখন তো দক্ষিণেশ্বর জঙ্গল, হ্যাঁ, তখন ওইটা ফেন্সিং করা হয়নি, ঘেরা হয়নি, তো ওখানে সামনে বসে জপ করব, যদি গাছের থেকে কোনো বেল পড়ে, হ্যাঁ, তাহলে ওটা আমি বুঝবো যে ঠাকুরের আশীর্বাদ আমার উপরে আছে। সত্যি সত্যি ঠাকুর কৃপা করেছিলেন, একটা বেল পড়েছিল। পরে আমার শোভাবাজার বাড়িতে 350 টবের আমার বাগান ছিল, হ্যাঁ, তার ভেতরে গ্রহের গাছ, তারপরে কাচের মন্দির যেখানে রাস হতো ভগবানের, এবং ওই ছাদের উপরেই আমার পঞ্চবটী এবং পঞ্চমন্দির আসন ছিল। ওই ঠাকুরের ওখান থেকে ওটা এনে আর দিয়ে পঞ্চমন্দির আসন যেভাবে করে সেইভাবে আমার আসন করা ছিল, আমি সেখানে বসে জপ তপ করতাম। সেইখানেই আমি এই নৃসিংহদেবের দর্শন পাই। অর্থাৎ দর্শন পাই মানে ওই আমার উপরে গাছে মনে হলো যেন ওই নৃসিংহদেবের মতো কে এসে, তার আগে দুবার আমি স্বপ্ন দেখেছি যে আমাকে প্রতিষ্ঠা কর, তোর বিপদ সব কেটে যাবে, ওই ভাড়াটের অত্যাচারের, হ্যাঁ। তাই সেদিন ওরকম দেখাতে আমি ওই করে নিচে নামছি, আমার নিচে একতলায় একটা মদের দোকান ছিল, বিলেতি মদের। সে একটা ছবি এই আপনাদের মাথার উপরেই আছে, হ্যাঁ, সেই ছবিটা, সে ওই নিয়ে ক্যালেন্ডারটা নিয়ে উঠছে। তা আমাকে ক্যালেন্ডারটা দেওয়াতে দেখলাম ওমা, এ তো আমি যে হ্যাড্রেসের মতো দেখলাম জানে এটা নৃসিংহমূর্তি, তো এটা তো সেই ছবি, হ্যাঁ।
তারপরের থেকে এই নৃসিংহ প্রতিষ্ঠা, নৃসিংহদেবেরই এই, তারপর এই বই লেখাটা আমার শুরু হলো ছেলে চলে যাওয়ার পর। এতটাই মানে মনটাই হলো, তখন আমি প্রথম বই ওই নৃসিংহ পূজার উপরেই, নৃসিংহ পূজা পদ্ধতিটা এই যে এইটা লেখলাম। হ্যাঁ, আর এইটা লিখে ভালোই রেসপন্স পেলাম, সকলেই খুব করলো। হ্যাঁ, ওই মনটাও একটু শান্ত হলো। তারপরে তো স্ত্রী অসুস্থ, স্ত্রীর সেবায় 4 বছর কেটে গেল। হ্যাঁ, তবে আমার স্ত্রী সে খুব ভক্তিমতী ছিল। আমি এই আপনাদের পেছন দিয়ে দেখবেন সব ছবি আছে, অন্নমেরু যজ্ঞ করেছি, তারপরে বিষ্ণু যজ্ঞ করেছি, রুদ্রযাগ করেছি। আমি এক সময় চান্দ্রায়ণ ব্রত করে এই হাতের এই 3 লোকে যে কটা চাল ধরে তার 4 মুঠ খেয়ে 1 মাস ছিলাম। তারপরে পঞ্চতপা করেছি চৈত্রী মাসে, ওই পঞ্চবটিতে বসে চারদিকে 4টে আগুনের কুণ্ডু জেলে ওই সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত পঞ্চতপা করেছি। তারপর পৌষ মাসের শীতে বিছানায় না শুয়ে মাদুর পেতে মাটিতে শুয়েছি। মানে দেখেছি, এটা চেষ্টা করেছি যে এই যে সাধকরা করে কি ব্যাপার, হ্যাঁ, সেটা অনুধাবন করার চেষ্টা করেছি নিজের মনে মনে। হ্যাঁ, তারপরে যখন স্ত্রী চলে গেল, এই বইটা তখন আমার স্ত্রী চলে যাওয়ার পর যখন পরেই একা হয়ে গেলাম, তখন বসে বসে ভাবলাম যে একটা স্মৃতি এর রেখে যাই। তাই প্রথমে পিতৃপূজা দিয়ে শুরু করলাম, যেটা নেই এখন আর। হ্যাঁ, এখন প্রায় পিতৃপূজা পদ্ধতি বাজারে খুঁজে পাবেন না। হ্যাঁ, গুরু পূজা, আমাদের যে পঞ্চসাধনা, গণেশ পূজা, সূর্য পূজা, শৈব, তন্ত্র এবং এই বৈষ্ণব সাধনা আছে। এর ভিতরে সহস্র নাম আছে, তারপর আপনার বৈষ্ণব পদাবলী আছে, শাক্ত পদাবলী আছে, সব রকমের সব কিছু দিয়ে এটাকে ওই যা ভালোবাসতাম বা ভালোবাসতো আমার স্ত্রী, সেগুলোকেই এর মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছি। আমরা যখন সত্যনারায়ণ পূজা করি, তখন সত্যনারায়ণ পাঁচালিতে আছে, সত্য পীর বলে করিবে প্রণিপাত, সত্যনারায়ণ বলে না ভুল, সত্য পীর বলে মাথায় দেবে হাত, সত্য নারায়ণ বলে করিবে প্রণিপাত। আমাদের ভারত এমন একটা দেশ যেখানে কোনোদিনই কোনো জাতির বিচার বা এত ভাগাভাগি ছিল না, যে মুসলমান, এ খ্রিস্টান, এ অমুক, এ তমুক, এসব ছিল না। এক তো রাজা রামমোহন রায় যখন এসেছিলেন তখন এই সমস্ত হয়ে যাচ্ছিল, সেটা একটা যুগ গেছে। তারপরে নিত্যানন্দ প্রভু এসে সব যখন ভেসে যায়, হয়ে যায়, তখন একদিনে তিনি 60,000-কে দিয়েছিলেন, মন্ত্র দিয়েছিলেন গঙ্গায় স্নান করিয়ে। হ্যাঁ, সেখানে যবনও ছিল। হ্যাঁ, যবন হরিদাসের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, মহাপ্রভুর আমলে। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেবও এই জাতিভেদ মানেন নাই। ঠাকুর রামকৃষ্ণদেব আরেকটু এগিয়ে গিয়ে খাওয়া দাওয়ার প্রতিও কারো কোনো বাধা নিষেধ আরোপ করেন নাই, যে এমন কোনো কথা নেই যে এটা খেলে মাকে দেখা যাবে না, ওটা না করলে ওটা হবে না। সেই জন্য মীরার একটা সুন্দর গান আছে, স্ত্রী ছোড়কে হরি মেলে তো বহুত রহে খোঁজা। স্ত্রীকে ছাড়লে যদি হরি পাওয়া যেত তাহলে তো খোঁজারা সবাই হরি পেয়ে যেত। নিত নাহানে সে হরি মেলে তো বহুত রহে পানি কাওয়া। হ্যাঁ, অর্থাৎ আমাকে বাংলাদেশে আপনারা হয়তো জানেন কিনা, এক কাক আছে যে জলের মধ্যে খালি ডুব পড়ে, বহুত রহে পানি খাওয়া। ফলমূল খাকে হরি মেলে তো বহুর বাদরাই। তাহলে বাদররা তো ফলমূল খেয়েই থাকে, তাহলে তো ওরা সব হরি পেয়ে যেত। তারপর পাথর পুজনে হরি মেলে তো মেই পুজু পাহাড়। একটা ওই শালগ্রাম শিলা বা পুজলেই যদি হরি পাওয়া যেত, তাহলে আমি পাহাড়ি পূজা করব, তাহলে তো আমার হরি পাওয়া সহজ হবে। তুলসী পুজনে হরি মিলে তো মেই পুজো তুলসী ঝাড়। তাহলে আমি একটা তুলসী গাছ কেন, তাহলে আরো তাড়াতাড়ি পাবো তো।
অনেকটি একসাথে পূজা করলেন। তা মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হ্যাঁ, প্রেম ছাড়া মানুষের ভালোবাসা বা যাকেই তুমি উপাসনা করো তার প্রতি ভালোবাসা একাগ্রতা না থাকলে, হ্যাঁ, সেই জন্য ঠাকুর বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল তুমি আমাকে ঠাকুর দেখাতে পারো? যে হ্যাঁ পারি। নিয়ে গঙ্গায় চুবিয়ে ধরছিলেন। হ্যাঁ, যে তারপর যখন ছটফট করে উঠলো, বললো যে এইরকম যখন তোর অবস্থা হবে তখন তুই ঠাকুরের দর্শন পাবি। সেই রকম ছটফট ভাব যখন ভেতরে আসবে তখনই তার দর্শন পাওয়া যাবে। দর্শন, হ্যাঁ, মানে এই না যে আপনার সাথে সে আইসা সামনাসামনি আপনার সাথে বসে খাবে বা কথা বলবে, তার অনুভূতি পাওয়া। বা এই যে আমি দেখেছি, হ্যাঁ, আমার ঘরের মধ্যে, হ্যাঁ, হঠাৎ, হ্যাঁ, সকালবেলা ঘরটার মুছে বেরিয়ে গেছি, তারপরে দেখা গেল ছোট ছোট পায়ের ছাপ পড়েছে। হ্যাঁ, আবার তাকি শুধু একটা পায়ে, বা পায়ে, কারণ শ্রীকৃষ্ণ তো বা পায়ে একটা পায়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কখনো তো দু পায়ে দাঁড়াননি, সে একটা পায়ের ছাপ, বা পায়ের ছাপই পড়েছে। এবং সেটা এইখানে আসার পরও পড়েছে, এইখানকার লোক সেটাকে আবার ওই যে ছাপ পড়েছে সেটা মাটি না কি সেটা খুঁটে খুঁটে তুলে দেখে মুখে দিছে, ওই চন্দনের ছাপ না কিসের ছাপ, হ্যাঁ, তুলে দেখে মুখে দিছে, দিয়ে করছে না এটা তো অন্যরকম লাগতেছে। এই যে অনুভূতিগুলি, হ্যাঁ, বা এই আমার স্ত্রীর বেলায় দেখেছি, হ্যাঁ, যে যায় যায়, আচ্ছা, একটা মন্ত্র আছে জপ করলে, আমার স্ত্রীর ক্যান্সার হয়েছিল, সেই মন্ত্রটা জপ করার পরে সেই অপারেশন হয়েছিল, আমার ভাগ্নে অপারেশন করেছিল ডক্টর সরোজ প্রামাণিক, ও ছিল মেডিকেল কলেজের প্রফেসর অফ সার্জারি। হ্যাঁ, তারপরে সেটা শুকিয়ে টুকিয়ে ভালো হয়ে গেল। আমাকে ওই এক মন্ত্রটা যে দিয়েছিল সেটা 10,000 বার একসাথে নৃসিংহদেবের মন্ত্র জপ করতে হবে, ওই পঞ্চবটিতে বসে, নারায়ণ চক্র সাদা দুধের ভিতরে রেখে, তাতে সেটা সে সেরে 30 বছর তারপরে বেঁচে গেছে। আমি তো আশা করি যে সব হানাহানি ভেদাভেদ ভুলে, হ্যাঁ, কি রাজনীতির নেতারাই হোক আর ধর্মগুরুরাই হোক, হ্যাঁ, এরা যদি একটু নিজেরা সেইভাবে করেন, আশা করি তাহলে সব প্রেমের রাজত্ব সৃষ্টি করেন, তাহলে বোধহয় শান্তি দেশে ফিরে আসবে। হ্যাঁ, খালি আমরাই বড় হব এই ভাবনাটা ছেড়ে দিয়ে আর জাতিভেদটা ছেড়ে দিতে হবে। মানুষ না, আমি তো কই, আমার যখন অসুখ হয় হাসপাতালে থাকি, আমাকে যখন রক্ত দেয় তখন তো জিজ্ঞেস করি না যে এটা ব্রাহ্মণের রক্ত কিনা। তখন তো সেটা ম্যাথরের রক্ত হতে পারে, ডোমের রক্ত হতে পারে, আর রক্ত তো ব্রাহ্মণরা যে সব দেয় না, সে দিতে গরিব মানুষরাই গিয়ে ওই ডোম ঝাড়াল তাদের পয়সার প্রয়োজনে তারাই গিয়ে রক্ত দেয়। তখন তো সেটা নিতে আমরা নিষেধ করি না। হাসপাতালে গিয়ে আমাকে যখন নার্স ওষুধ খাওয়ায়, হ্যাঁ, বা খাবার এনে মুখে ঢেলে দেয় আমার অজ্ঞানে, হ্যাঁ, তখন তো তাকে জাত জিজ্ঞেস করি না, তখন তো সেটা খাই। তাহলে আমি যদি বিপদে পড়ে খাইতে পারি, হ্যাঁ, বিপদে পড়ে রক্ত নিতে পারি, তাহলে ভালোবেসে নিতে দোষটা কোথায় বাবা? হ্যাঁ, তাহলে তো আর এই হানাহানিটা থাকে না। আমার আছে, হ্যাঁ, আর একজনের নেই, তা আমার থেকে যদি তাকে কিছু দিলে যদি তার একটা বেলা অন্তত গ্রাস আচ্ছাদনের জোগাড় হয়, হ্যাঁ, সেটাই তো আমাদের করা উচিত। এবার আশা রাখি যে সবাই সুখে শান্তিতে ভারতের ঐতিহ্য রেখে, এবং এইটা নিমাইয়ের দেশ, এটা ভগবান শ্রীকৃষ্ণের দেশ, এটা ঠাকুর রামকৃষ্ণের দেশ, সেই মনে করে, সেই ভেবে, হ্যাঁ, সবাইকে নিয়ে আমরা একসাথে চলি, এই প্রার্থনা সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম।